ইজি বাংলা বইয়ের প্রথম পত্র পাঠ নিয়ে আবার চলে আসলাম আমি সাকিব নতুন একটা সৃজনশীলের আলাপে। আপনারা এই পৃষ্ঠা পর্যন্ত যদি চলে আসছেন, আমি শিওর আপনারা নবম দশম শ্রেণীর, এবং আপনারা জুলাই আন্দোলন নিয়ে যে নতুন লেখাটা আমাদের বইতে অ্যাড হয়েছে তার নাম হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা, সেটার আপনারা 3টা সৃজনশীল পড়েও ফেলছেন। তো এখন আমরা 4 নাম্বার সৃজনশীল নিয়ে আলাপ করব। আমরা দেখবো এখানে কি বলা হচ্ছে আর কি। প্রথমে আমরা আগে উদ্দীপকটা একটু বুঝি, তারপরে প্রশ্নে যাই, তারপরে আমরা আলাপে যাই, উত্তরের আলাপে। দেখেন উদ্দীপকটা শুরু হচ্ছে এমনি: বুকের রক্তে লিখেছি নাম নতুন এক ইতিহাস, শৃঙ্খল ছিঁড়ে জেগেছে জাতি, ভাঙতে সকল ফাঁস। শৃঙ্খল মানে শিকল, মানে শিকল ছিঁড়ে একটা জাতি জিতছে, মানে জায়গা উঠছে আর কি। এবং সকল ফাঁস, সকল ফাঁস বলতে এখানে গলার ফাঁসের কথা বোঝানো হচ্ছে, গিরা মানে গিট্টুর কথা বোঝানো হচ্ছে, যে বাইধা রাখছে যত বাঁধন, সব বাঁধন ভাঙতে সকল ফাঁসের জন্য জাতি জেগে উঠছে আর কি, একটা আন্দোলনের বিরুদ্ধে। আচ্ছা, রাজপথ আজ উত্তাল বড়, ভয়হীন এক বুক, দুঃশাসনের অবসান আজ দেখি বিজয়ের মুখ, তরুণ প্রাণের স্পন্দনে আজ কাঁপছে সিংহাসন, ঐক্যবদ্ধ জনস্রোত শেষ হলো এক শাসন, সূর্য উঠবে নতুন ভোরে কাটবে আধার রাতি, আমরাই হব আগামী দিনের মুক্তির ধ্রুব সাথী। চমৎকার স্যার। এই যে কবিতাটা, এইটা মূলত 71-এর সমসাময়িক একটা কবিতা, এবং আমি যদি ভুল না করি এটা একটা গণসঙ্গীত, এটার একটা গানও আছে স্যার, ক্লিয়ার? তো এই যে কবিতাটা আমরা পড়লাম, এই লিরিকটা পড়লাম, এর আসলে মূল আলাপটা কোথায়? আলাপটা আপনারা একটু খেয়াল করেন। আমরা যেহেতু এই পর্যন্ত আসছি, আপনারা গল্পটা জানেন আমাদের নতুন গৌরব গাথায়, ওখানে কি নিয়ে আলাপ হয়েছে? জুলাই আন্দোলন, মানে মূল কথা যে 36শে জুলাই আমরা বলি, বা 5 আগস্টে যেই স্বৈরাচার সরকারের পতন, তার উপরে এই প্রবন্ধটা লেখা আর কি। এবং সেখানে কিভাবে জনগণ একটা পুঞ্জীভূত ক্ষোভকে বহির্প্রকাশ করে তাদের সুন্দর একটা রাষ্ট্র গড়ার চিন্তা করলো, সেটা প্রকাশ পাইছে। এই উদ্দীপকেও কিন্তু তাই, এই কবিতার মধ্যে একই কথাই বলা, যে কিভাবে বুকের রক্ত দিয়ে লিখেছিলাম, মানে আত্মত্যাগের কথা বলা আছে। বলা হচ্ছে শৃঙ্খল ছেঁড়া, মানে আমরা যে নিয়মকানুন ভাঙা রাজপথে নামছি সেই ইশারাটা দেওয়া আছে। এবং দুঃশাসন মানে স্বৈরাচার সরকারেরও একটা ইশারা দেওয়া আছে। এবং শেষমেশ আগামী দিনের মুক্তির ধ্রুব সাথী, অর্থাৎ আমাদের গল্পে যে মূল কথাটা ছিল যে আমরা এই আন্দোলনটা করছি একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, সেই উল্লেখটাও এখানে আছে। তার মানে আমরা স্পষ্ট বলতেছি, যেহেতু এটা 71 সালের কবিতা, মানে 71 সাল রিলেটেড কবিতা, মুক্তিযুদ্ধের কবিতা, তাই মুক্তিযুদ্ধের এই যে অনুভূতিগুলো, আন্দোলনের যে অনুভূতি, তার সাথে কিন্তু আমাদের জুলাই আন্দোলনের একটা মিল আছে। তো এটাই এখানে বলা হচ্ছে। ওকে স্যার, তাহলে আমরা দেখি প্রশ্নগুলো কি কি। 1 নম্বরে কি বলা হচ্ছে: কখন থেকে আন্দোলনটি শিক্ষার্থীদের সীমানা ছাড়িয়ে গণ আন্দোলনের রূপ নিতে শুরু করে? এটা আপনারা সবাই পড়ছেন, সবাই জানেন। আমরা উত্তরে যাব, তার আগে একটু মনে করে দিই, আবু সাইদ হত্যার পরে, মানে 16ই জুলাইয়ে ওনার মৃত্যুর পরে আর কি জিনিসটা শিক্ষার্থীদের সীমানা ছাড়িয়ে গণ আন্দোলনের দিকে আস্তে আস্তে আগানো শুরু করে আর কি। তবু আমরা দেখব এক্স্যাক্ট উত্তরটা আমরা কোন দিকে বলবো আর কি। খতে দেখতেছি, আগুন থামানোর সাধ্য তার ছিল না, ব্যাখ্যা করো। এটাও আন্দোলন নেই, যে আন্দোলনে যে আগুনটা ছড়ায় পড়ছে 16ই জুলাইয়ের পরে, সেইটা থামানোর সাধ্য সরকারের ছিল না, এটা বলা হচ্ছে আর কি। যাই হোক, তো এই ব্যাখ্যাটা কেন ছিল না তাও আমরা বলবো। ওই যে একই কথা ঘুরাই ফিরে, অনেক দিনের অত্যাচার, অনেক দিনের ক্ষোভ, সরকার হিংস্র হয়ে গেছিল, স্বৈরাচার, এগুলাই বলবো ঘুরে ফিরে। কিন্তু সহজ প্রশ্ন এটা। গতে আসি, উদ্দীপকের কবিতাটিতে আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। আমাদের নতুন গৌরবগাথার কোন জায়গাটা ফুটে উঠছে? কোনটা স্যার? একটা পুঞ্জীভূত রাগ, একটা ক্ষোভ নতুন একটা দিনের সূচনা করতে পারে, নতুন কিছু তৈরি করতে পারে, সেই জায়গাটাই কিন্তু এখানে আরো স্পষ্ট হয়েছে আর কি। সেটাও আমরা উত্তরে দেখব। আর ঘতে দেখি, কবিতাটির শেষ 2 চরণ যেন আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধের আশাবাদকে ব্যক্ত করে। অর্থাৎ এই শেষ 2 লাইন, এই যে এই 2টা লাইন স্যার, আমরা একটু খেয়াল করব। এই যে সূর্য উঠবে নতুন ভোরে কাটবে আধার রাতি, আমরাই হব আগামী দিনের মুক্তির ধ্রুব সাথী। ধ্রুব মানে যেটা চিরন্তন, সাথী মানে সঙ্গী, মানে আমরা মুক্তির চিরন্তন সঙ্গী হব। মানে কি স্যার? মুক্তির জন্য চিরন্তন, মানে কোনো সময়হীনভাবে, টাইমলেসভাবে আমরা কাজ করে যাব আর কি। অর্থাৎ আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এটা কিন্তু জুলাই, ওই যে আমাদের লেখাটা, মানে আমাদের নতুন গৌরবগাথা, তার লাস্টে ওইটা লেখা যে আমরা যে আশা নিয়ে আসছি ওটা পূরণ করতে হবে। এখানেও কিন্তু সেই কথাই লেখা যে আমরা ওই আন্দোলনটা সফল করা কিন্তু শেষ হয় নাই। আন্দোলনটা আমরা করছি, একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সফলতার জন্য এখনও কাজ বাকি। তো আমরা চিরন্তনভাবে ওই কাজের সাথে থাকবো, এটাই কিন্তু মিল পাওয়া যায় আর কি। তো আমরা দেখলাম বেসিক মিলগুলো কি। তো আর কথা না বাড়ায় আমরা ডিরেক্টলি উত্তরে চলে যাই, দেখি উত্তরগুলো কি আলাপ করা হইতেছে। দেখেন 1 নম্বর প্রশ্ন আমরা যেটা ছিলাম, কখন থেকে আন্দোলনটি শিক্ষার্থীদের সীমানা ছাড়িয়ে গণ আন্দোলনের রূপ নিতে শুরু করে? 1 নম্বর উত্তর হচ্ছে, দেখেন 3য় সপ্তাহে, অর্থাৎ সাদা বাংলায় বলতে গেলে মানে 20 তারিখের পর স্যার, মানে ওই যেটা বললাম স্যার, 16 তারিখে আবু সাইদের হত্যাকাণ্ড, তারপর স্টুডেন্টদের মধ্যে জিনিসটা ছড়াই গেল, এবং 18 জুলাইয়ের দিকে যখন সব হলটল বন্ধ করে দেওয়া হলো, তখন আন্দোলনটা ছড়ায় গেল। অর্থাৎ 3য় সপ্তাহ বলতে আমি যদি 1 তারিখ থেকে ধরি, তাহলে 20 তারিখের দিকে, 16 তারিখের পর 20 তারিখের দিকে এই আন্দোলনটা একটা গণ আন্দোলনের রূপ নেয়। সেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা না, সাধারণ জনগণও অন্তর থেকে সেখানে মানে অংশগ্রহণ করে আর কি।
এইবার আমরা যাব 2 নাম্বার প্রশ্নের উত্তরে। সেটা কি ছিল স্যার? খেয়াল করবেন, এই আগুন তাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব ছিল না, মানে এরকম একটা বাক্য ছিল। আমি একটু দেখি, আগুন থামানোর সাধ্য তার ছিল না। এইবার দেখি আমি আগেই বললাম কেন সাধ্য ছিল না, কারণ রাষ্ট্র অনেক দিন ধরে যন্ত্রণা দিয়ে দিয়ে আগুনটারে অনেক বড় করে ফেলছে। সে আগুন চাইলেও রাষ্ট্র এখন থামাইতে পারবে না। দেখেন কি বলতেছে, 18 কোটি মানুষের মনের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের আগুন থামানোর সাধ্য যে বর্ষা ঋতু ছিল না, সেই প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পরিণতির দিনটিতে সমগ্র দেশ উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে গেছে। এটি কোনো ফাল্গুনের দিন ছিল না, ছিল না রৌদ্র দহনের কোনো দিন। দিনটি ছিল বর্ষাস্নাত অবিরাম বৃষ্টি ঝরে মাটি ও প্রকৃতি সবই তখন শীতল করে দিচ্ছিল। এই দেখেন, এই জায়গাটাই এখানে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এই যে তীব্র ক্ষোভটা আমি যেগুলো বলছি, আগুন থামানোর শব্দ ছিল না, সে তো বলছেই, কিন্তু আগুনের কথাটা এখানে আরও স্পষ্ট হইল কেন? তার কারণ হচ্ছে এই দেখেন, আমি একটু এখানে পড়ার মাঝখানে বলি, যেহেতু সমসাময়িক পলিটিক্যাল আলাপি করতেছি, আপনারা মনে হয় অনেকে কম বেশি পিনাকি ভট্টাচার্যের নাম শুনবেন। দেখবেন উনি বারবার তার ভিডিওতে বলে যে বর্ষা বিপ্লব সামথিং একটা শব্দ বলে। এই শব্দটা উনি কোথা থেকে নিছে? এটার পেছনেও কিন্তু মুক্তিযুদ্ধ জড়িত আর কি, মুক্তিযুদ্ধ থেকেই জড়িত। মানে 71 সালে যখন পাকিস্তানি মিলিটারি হামলা চালায়, তখন ওদের এখানে প্রতিকূলতার মধ্যে 1 নম্বরে ছিল মুক্তিযোদ্ধারা, যারা ওদেরকে বাধা দিবে। 2 নম্বরে ছিল কারা স্যার? এদেশের প্রকৃতি, অর্থাৎ এই দেশের যে বর্ষা নির্ভর যেটা প্রকৃতি, মনসুন যে প্রকৃতিটা, এইটা পাকিস্তানিরা রিলেটেড ছিল না। ওরা খুব ব্যাডবাস খাচ্ছিল, খুব ঝামেলার মধ্যে পড়তেছিল। এবং যুদ্ধে যে ওদের পতন হয়েছে তার অনেক বড় কারণ আমরা নদীমাতৃক দেশ, আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তো ওই জিনিসটাই একটা বর্ষার একটা বিপ্লব। আমরা রেইনকোট গল্পটা যদি কেউ সামনে পড়েন, সিনেমা আছে, মেঘ মোল্লার নামে একটা সিনেমা আছে, ওখানে আপনারা দেখবেন বর্ষার একটা ভূমিকা আর কি। তো ওইটাতে এখানে আমাদের প্রবন্ধ তোলা হয়েছে যে জুলাই মাসে ভরপুর বৃষ্টি, বর্ষাকাল, কিন্তু সেই বৃষ্টিও আন্দোলনের যে আগুন, সেই আগুনকে থামাইতে পারতেছিল না। তার কারণ এটা অনেক দিনের জমা ক্ষোভ, অনেক দিনের রাগ একবারে বেরোইছে। তাই বর্ষার ওই বিপ্লবের যে আগুন, বর্ষার যে বৃষ্টি, তা কখনোই সেই বিপ্লবের আগুনকে ঠান্ডা করার মতো ছিল না, বরং সেই আগুন যেন, সেই বৃষ্টি যেন আগুনের মধ্যে কেরোসিন বা ঘি ডালার মতো করে কাজ করতেছিল, আগুন যেন ওরা বাড়াচ্ছিল। এটাই এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে। তো আমরা আর কথা না বাড়াই, আমরা এবার চলে যাই ধাপা ধাপ 3 নাম্বার প্রশ্নে। আসেন দেখেন 3-এ কি বলা হচ্ছে, আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধের কোন বিশেষ দিকটি ফুটে উঠছে? কোনটা ফুটে উঠছে স্যার? আমরা যদি একটু খেয়াল করি, এই প্রবন্ধের মধ্যে মূলত আমাদের গৌরবগাথার কোনটা ফুটে উঠছে? এই দেখেন, স্বৈর শাসকের অবসান ও মুক্তি অর্জনের বিশেষ দিকটি ফুটে উঠছে। অর্থাৎ 71-এ যে বিশেষ দিকটা ছিল, এক কথায় মুক্তিযুদ্ধের আন্দোলন, কবিতাটা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আর কি। তো মুক্তিযুদ্ধের আন্দোলনের যে বিশেষ ব্যাপারটা ছিল, যে একটা অন্যায়কারী সরকার, স্বৈর শাসনের, মানে যে যা মন চায় তাই করলাম, ওর বিরুদ্ধে একটা প্রতিবাদের যে একটা আগ্রহ এবং তারপরে যে মুক্তি লাভ ওই স্বৈরাচার সরকার থেকে, সেই ব্যাপারটাই কিন্তু এই প্রবন্ধে আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছে। আমি আর সময় নষ্ট করবো না, একটু, এটা তো জ্ঞানমূলকের জায়গা আপনারা বুঝলেন, কিন্তু মূলত অনুধাবনের জায়গাটা কি বলতেছে? আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধটি মূলত 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা, যেখানে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কোটা বিরোধী আন্দোলন শুরু হয় 1 জানুয়ারি 2024 সালে। আন্দোলনটি ছিল মূলত ছাত্র সমাজের। ফ্যাসিবাদী সরকার ছাত্রদের দাবি মেনে নেয়নি, বরং তাদের আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ গুলিবর্ষণ করে। 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আমি আর আগাবো না, আর রিডিং দিব না। যারা আগে 2-একটা সৃজনশীল পড়ছেন তারাও জানেন এই প্রবন্ধের ক্ষেত্রে উত্তরগুলো ঘুরে ফিরে একই টাইপেরই হবে। অর্থাৎ দেখেন যে মিলের কথাটা বলা হচ্ছে, আন্দোলন করা এবং মুক্তির মিল, সেখানে আপনি উত্তরে কি লিখবেন? আন্দোলনের একটা ব্যাখ্যা দিবেন, যেটা প্রবন্ধে বলা আছে কীভাবে আন্দোলনটা ধাপে ধাপে আগাইলো, এবং ফিনিশিংয়ে 5 আগস্টের সময় কীভাবে আমরা মুক্তি লাভ করলাম, সেই আলাপটাও আপনি একটু দিয়ে তারপরে মিলাই দিবেন যে হ্যাঁ, উদ্দীপকের সাথে এই জায়গাটা মিল আছে। এবং তাই বলা হলো, দেখেন আচ্ছা, প্রবল আন্দোলনের মুখে 5 আগস্টে স্বৈরাচার সরকারের পতন ঘটে, ক্লিয়ার, মানে যেটা আমি বললাম। এবং ফিনিশিংয়ে যা বললো, উদ্দীপকের কবিতাটি জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম, রক্তদান, একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে বিজয় অর্জনের কথা বর্ণনা করে বুকে রক্ত দিয়ে নাম লিখেছি নাম, নতুন এক ইতিহাস, চরণটিতে আত্মত্যাগের ইঙ্গিত দেয় এবং দুঃশাসনের অবসান আজ দেখি বিজয়ের মুখ। পংক্তিটিতে স্বৈরশাসকের পতনের পরের যে আনন্দটা, আমি আর লাইনটা রিডিং করলাম না, ওইটা এখানে প্রকাশ পাচ্ছে। দেখেন এই 2টা লাইনের উল্লেখটা এখানে আছে, ঠিক আছে। আমি বলবো আপনারা এটাকে নমুনা উত্তর হুবহু এভাবে দিয়েন না। 2টা লাইনের এই আলোচনাটা আমরা পরের প্রশ্ন করব, কারণ ওখানে ডিরেক্টলি প্রশ্ন করছে 2 লাইন দিয়ে কী বুঝাইছে। আমরা যদি 3-এও অ্যান্সার করি, 4-এও অ্যান্সার করি, তাহলে রিপিটেড হয়ে যায় স্যার, ক্লিয়ার। 3-এ আমরা একটা লিখি, 4-এ আমরা আরেকটা লিখি। ওকে স্যার, তো এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু চলে যাই, দেখি কি বলতেছে। আচ্ছা, আমি ওই যে 3-এরই শেষ অংশ, ওদিকে আর গেলাম না।
এইবার 4 নাম্বার বলতেছিল উদ্দীপকের শেষ 2 লাইন, শেষ 2 বাক্যে মূলত কি প্রকাশ পাইছে। যে শেষ 2টা লাইন আমরা একটু আগেও দেখছিলাম, আমি আবারও যাব, একটু 1 মিনিটের জন্য দেখবেন আপনারা, যাতে উদ্দীপকটা আপনাদের একটু ক্লিয়ার হয়, ভালো করে বুঝেন। এই যে শেষ 2 লাইন, আমি চলেও আসছি। সূর্য উঠবে নতুন ভোরে, কাটবে আধার রাতি, আমরাই হব আগামী দিনের মুক্তির ধ্রুব সাথী। মানে সূর্য উঠবে, আমরা আধার রাত কাটবে, এবং আমরাই কি করব, আগামী দিনের, সামনের দিনের মুক্তি যে ঘটবে তার ধ্রুব সাথী, মানে স্থায়ী সঙ্গী। আমরা মুক্তির জন্য সব সময় লড়াই করে যাব। এই যে লড়াইয়ের উদ্দীপনা, যে একটাতে একটা বিপদ আমরা শেষ করছি এবং এতেই আমাদের শেষ না, আরও কাজ বাকি, সেটাই কিন্তু এই 2 লাইনে প্রকাশ পাইছে। এইবার দেখেন ঘতে আমরা কিভাবে উত্তর করতেছি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই স্যার, এটা আমাদের আগের প্রশ্ন চলে আসছে। এইবার দেখেন কবিতাটির শেষ 2 চরণে যে আমাদের গৌরবগাথা প্রবন্ধের আশাবাদকেই ব্যক্ত করে, কথাটি যথার্থ। হ্যাঁ, আমাদের গৌরবগাথা প্রবন্ধে কিন্তু একটা আশাবাদ করা হয় যে আমরা যেই আন্দোলনটা করছি একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা সুগঠিত রাষ্ট্র তৈরি করার জন্য, সেটাই বরং আমাদের কাজ, সেটা শেষ না করলে আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, এটা কিন্তু ওখানেই বলা। তো এবার দেখেন কি বলতেছে, আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধটি মূলত 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী আশাবাদী প্রেক্ষাপট নিয়ে সংকলিত একটি গদ্য। এই প্রবন্ধে সমাজে শান্তি, সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধটি 2024 সালে ছাত্র জনতা সংগঠিত গণ অভ্যুত্থানের কথাই শুধু তুলে ধরা হয়নি, বরং স্বৈরাচার সরকারের পতনের পর দেশকে নতুন বৈষম্যহীন দেশ হিসেবে গঠন করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে। এইবার দেখেন উদ্দীপকে, যেটা আমি বললাম যে দেশকে নতুন করে তৈরি করার কথাও বলা হয়েছে। এইবার উদ্দীপকের কবিতার শেষ 2 চরণ হলো, সূর্য উঠবে নতুন ভোরে, কাটবে আধার রাতি, আমরা হব আগামী দিনের মুক্তির ধ্রুব সাথী। ক্লিয়ার স্যার? এই জন্য আমি লাইনটা আগের প্রশ্নে আমি লিখতে মানা করছি, কারণ আপনাকে ডিরেক্ট এই লাইন লিখতে হবে। তাই 2 প্রশ্নে একই লাইন দিয়ে রিপিটেটিভ আলোচনা করার দরকার নাই, সেটা টিচারদেরকে বিরক্ত করে। এবার আমরা দেখি, একটু আগাচ্ছি স্যার, এই 2 লাইন, হ্যাঁ ওকে। এইবার এই 2টি চরণের মাধ্যমে নতুন ভোরের আগমন, অন্ধকারের অবসান এবং ভবিষ্যতের মুক্তির পথ প্রদর্শক হওয়ার কথা বলা হয়েছে। পরাধীনতা, দুঃশাসন অবসান ঘটিয়ে একটি নতুন স্বাধীন ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করা হয়েছে। দেখেন স্যার, উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে গেছে তা কিন্তু বলে নাই, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করা হয়েছে, মানে আমাদের স্বপ্নটা এখনো আছে এবং সেই জন্য কাজ করতে হবে। ক্লিয়ার স্যার? তো এই উত্তরে আমরা মূলত 2 লাইনে কি পাই, যে নতুন ভোর আমরা পাইছি, অন্ধকার দূর করছি, এবং পরের লাইনে পাই এটাই শেষ না, বরং কাজ আরও বাকি, আমরা চালায় যাব কাজ, এবং তার মাধ্যমে আমরা পুরোপুরি মুক্ত হইতে পারবো। এই 2 লাইনে যেই কথা বলা, আমাদের প্রবন্ধও কিন্তু হুবহু একই কথাই বলা ফিনিশিংয়ে, যে আন্দোলনটা করা হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, সেটা সফল করতে না পারলে এই আন্দোলন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তার মানে দেখেন স্যার, এই 2 লাইনের সাথে উদ্দীপকের মূল চেতনার কিন্তু, উদ্দীপকের 2 লাইনের সাথে প্রবন্ধের মূল চেতনার কিন্তু হুবহু মিল আছে। সুতরাং এই উক্তিটি যথার্থ বলে আপনি এই ব্যাখ্যাগুলো দিয়ে আমাদের এই প্রশ্নের উত্তরটা শেষ করে দিতে পারেন। আমি জাস্ট উচ্চতর দক্ষতার পার্টটা অল্প একটু পড়বো 1 মিনিটের জন্য, একটু দেখবেন, মানে শেষ দুটো পড়বো আর কি। আচ্ছা, মানে কীভাবে ফিনিশিং দিলেন, কবিতার শেষ চরণ 2টি এই আশাবাদকে প্রতিধ্বনিত করে যে সংগ্রামের আধার রাত পেরিয়ে নতুন ভোরের সূর্য উঠবে এবং বাঙালি জাতি হবে সেই মুক্তির পথের চিরসঙ্গী। উভয় ক্ষেত্রে জাতির ভবিষ্যৎ সম্ভাবনা, মুক্তি এবং অর্জিত গৌরবের প্রতি গভীর আশাবাদ ও প্রত্যয় ফুটে উঠেছে। ক্লিয়ার? এই যে ব্যাপারটা, এই ফিনিশিংটা, এটা দিলেই আপনার এই প্রশ্নের উত্তর একদম পারফেক্ট হবে। বুঝতে পারছেন স্যার? তাহলে আমি বললাম এই 2 লাইনের আলাপটা গতে আর আইনেন না, আমাদের এখানে নমুনা উত্তর দেওয়া আছে গতে একটু বড় করার জন্য, সে আপনারা ফলো করতে পারেন, না করলে গতে আইনেন না, শুধুমাত্র ঘতেই এই 2 লাইন আলাপ করেন। আর গতে আমি যেটা বললাম ওই 2 লাইন বাদ দিয়ে অন্যান্য আলাপগুলো কইলেন, যে কীভাবে আন্দোলনটা পুঞ্জীভূত হইলো এবং কীভাবে সেটা বহিঃপ্রকাশ ঘটলো। ক্লিয়ার স্যার? এইখানেই আমাদের 4 নম্বর সৃজনশীলের আলাপ শেষ। আর কথা বাড়াবো না, কারণ একটু পরে ওই যে দেখেন 5 নাম্বার, হ্যাঁ ওটার জন্য চলে আসতেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।